টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু সুখবর, তিনটি বিষয় আমরা আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি। তিনটি সুখবর, আমরা জানি না সবগুলো আলোচনা করতে পারবো কিনা, কারণ সময়ের একটি ব্যাপার রয়েছে। প্রথম যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের কোর্ট হাউস থেকে আইস আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না, এমন একটি আদেশ কোর্ট থেকে জারি করা হয়েছে। সুতরাং এটির সঙ্গে যারা জড়িত ছিলেন, বিশেষ করে যাদেরকে টাইম টু টাইম এই সমস্ত এজেন্সিগুলো বা কোর্টে যে হাজিরা দিতে হতো, সেখানে যে আইস তাদেরকে ধরে নিয়ে যেত, সেটি বন্ধ হয়ে গেছে। এটি একটি ভালো খবর। তেমনি আরেকটি বিষয় আমরা আলোচনার জন্য রেখেছি, স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল স্ট্যাটাস, যেটাকে SIJS একজন আবেদনকারী এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং I-360 অনুমোদনের পর তিনি ডিফার্ড অ্যাকশন পাবেন। এটি একটি ভালো খবর, কারণ দীর্ঘদিন ধরে এটি নিয়ে একটি সমস্যা বা জটিলতা সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি একটি ভালো খবর, অন্তত যারা এটার সঙ্গে জড়িত। তেমনি সর্বশেষ আরেকটি ভালো খবর রয়ে গেছে, যদি আপনি এখন অ্যাসাইলাম আবেদন করেন তাহলে কি আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন। এটাও কিন্তু একটি ভালো খবর সবার জন্যেই। আমরা জানি না, আগেও বলেছি যে আমরা আলোচনা করতে পারবো কিনা, সময় সাপেক্ষ ব্যাপার। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো বিষয়ে আমরা আলোচনা করব বা সবগুলো বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ দানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারা দিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং সবগুলোই আজকে সুখবর দিয়ে আপনার মাধ্যমে আলোচনা করতে চাই, তাতে করে বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রথমে যে নিউ ইয়র্কের কোর্ট হাউস থেকে আইস যার কাউকে গ্রেপ্তার করতে পারবে না এমন একটি আদেশ জারি হয়েছে, এইটির গুরুত্বটা কি বা এইটির সার সংক্ষেপটা কি, এই বিষয়টি সেটি একটু আমি বলে নিই। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু আইনি জটিলতা নয়, মানুষের জীবন, ভরসা ও নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে উঠে আসবে। নিউ ইয়র্কে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মামলা হয়েছিল, যেখানে সেই মামলায় বিচারক সিদ্ধান্ত দিয়েছেন যে ভিজিটিং আদালতে আইন অনুসন্ধানকারী আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ইমিগ্রেন্টদের গ্রেফতার করতে পারবে না যদি না তাদের কাছে নির্দিষ্ট জুডিশিয়াল বা বিচারিক ওয়ারেন্ট না থাকে। এই রায়টি এসেছে নিউ ইয়র্কের প্রোটেক্ট আওয়ার কোর্টস অ্যাক্ট নামে এক আইনকে গ্যারান্টি ধরে, যেখানে বলা হয়েছে অভিযোগযুক্ত বা সাক্ষী হিসেবে আদালতে যাওয়া একজন ব্যক্তিকে যদি আইস গ্রেপ্তার করতে শুরু করে, তাহলে তো সেই ব্যক্তি বা তার পরিবারের উপর ভয়ভীতি সৃষ্টি করবে। জাস্টিস ডি আগাস্টিনো তাঁর রায়ে উল্লেখ করেছেন যে নিউ ইয়র্ক স্টেটের নিজস্ব কোর্টগুলোতে নিরাপত্তা ও স্বাধীনতা প্রতিষ্ঠার অধিকার রয়েছে, এবং ফেডারেল এজেন্সিগুলোকে এই সার্বভৌম দায়িত্বে সীমাবদ্ধ থাকতে হবে। বিচারকের এই রায়ের মাধ্যমে নিউ ইয়র্কের ইমিগ্রেন্ট কমিউনিটির পারিবারিক মামলা, অভ্যর্থনা প্রার্থী ও সীমান্ত সম্পর্কিত আইন প্রক্রিয়ায় যুক্ত প্রত্যেকের জন্য এক বড় জয়। অন্যদিকে এটি তুলে দেয় যুক্তরাষ্ট্রের ফেডারালিজম স্টেটের অধিকারের সীমা এবং নাগরিক ও আসামি হিসেবে আসা মানুষের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। সুপ্রিয় দর্শক, তাই আজকের আলোচনায় আমরা এসব বিষয় নিয়ে গভীরভাবে কথা বলবো এর আইনগত প্রভাব কি, ভবিষ্যতের চ্যালেঞ্জ কি হতে পারে, এবং ইমিগ্রেন্ট কমিউনিটি হিসেবে নিজের কণ্ঠটি শক্তিশালী করতে পারে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এমন একজন অভিজ্ঞ অ্যাটর্নি, যাকে একটু আগেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তিনি এসব ঘটনা আইন মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন এবং আমাদের বলবেন সামনে
বা আগামীর পথ চলায় আমরা কি প্রত্যাশা করতে পারি? তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। নিউ ইয়র্কের কোর্ট হাউস থেকে আইস কেন আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না? জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি এই বিষয়টির একটু সারসংক্ষেপ, অর্থাৎ রায়ে যে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টির একটু সারসংক্ষেপ ব্যাখ্যা করেছি। আপনার কাছে জানতে চাইব যে এই প্রোটেক্ট আওয়ার কোর্টস অ্যাক্ট কি এবং এর মূল উদ্দেশ্য কি? নিউ ইয়র্কে আইস আদালত যে গ্রেফতার যে সীমাবদ্ধতা বা যে আইন কেন এটার প্রয়োজন দেখা দিয়েছে, এবং এই রায় যেটা অভিবাসী সম্প্রদায় যারা আছে এবং তাদের পরিবারগুলোর উপর কি প্রভাব ফেলতে পারে? অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, আজকে একটি খুব চমৎকার বিষয় নিয়ে দর্শকদের মাঝে আসছেন। কারণ আমরা সচরাচর সমসাময়িক সময়ে যেটা দেখতে পাই যে কোর্ট থেকে আপনার নন সিটিজেনদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যাদের কিনা লিগ্যাল স্ট্যাটাস নাই। সেটা কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমাদের যে আলোচনার বিষয়, যে খুব একটা ভালো সংবাদ বলা যায়, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের জন্য। যে ফেডারেল কোর্ট থেকে যে রায়টা আসছে, সেটা আসছে আসলে আপনি যেটা বললেন যে পিওসিএ, যে এটা প্রোটেক্ট আওয়ার কোর্ট অ্যাক্ট, সেটা তো সেই ক্ষেত্রে এই যে লটা আসছিল 2020 সালে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রথমবার যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু 17 সাল থেকে একটা কিন্তু মানে মারাত্মকভাবে একটা প্রচলন দেখা গিয়েছিল যে কোর্ট হাউস থেকে মানে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে, ফ্যামিলি কোর্ট থেকে অথবা ক্রিমিনাল কোর্ট থেকে অথবা সিভিল কোর্ট থেকে। এই যখন সিচুয়েশন ছিল, তখনকার যে গভর্নর ছিল অ্যান্ড্রু কোমো, তখন সেই এই বিলটি ইন্ট্রোডিউস করে নিউ ইয়র্ক স্টেটে যে ল করা হয়েছিল 2020 সালে, যে নিউ ইয়র্ক স্টেটের যে কোর্ট হাউস আছে এখানে আইস প্রবেশ করতে পারবে না। আপনি যেটা অলরেডি মেনশন করেছেন যে উইদাউট প্রপার মানে সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া তারা প্রবেশ করে যে কাউকে অ্যারেস্ট করতে পারবে। তো সেটা 2020 সালে ল ছিল এবং সেটা তো কার্যকর ছিলই। এই যে এখন যখন দ্বিতীয়বার যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, এখন যেটা আমরা দেখতে পাই যে কোর্ট হাউস থেকে অ্যারেস্টের প্রক্রিয়া আবার শুরু হয়ে গেছিল, এবং সেটা যেটা যখন তারা দেখলো যে স্টেট কোর্ট থেকে তারা অ্যারেস্ট করতে পারছে না বিকজ ওই ল এর কারণে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তখন তারা আপনার ফেডারেল কোর্টে তারা গেল, যেটা নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ইয়র্কের। সেখান থেকে যে জাস্টিস যে ডি আগস্টিনো যে রায়টা দিল যে না, যেটা পিওসিএ যেটা আপনার একটা 2020 সালে সেটাকে আপহোল্ড করলো। এটার মিনিং হচ্ছে এখন আইস মানে এটাকে আবার রিএমফেসাইজ করলো যে আইস যেন লোকাল যে কোর্ট গুলো আছে আমাদের, যে বিশেষ করে ক্রিমিনাল কোর্ট, যেটা আপনার র্যালিস যে অ্যাক্ট 2000 জানুয়ারি 2025 সালে যে আইন পাস করলো, যে কারো কোনো ক্রিমিনাল চার্জ হলে কোনো যদি কোনো অফেন্সে যদি কনভিক্টেড হয়, কোর্টে গেলে তারা কিন্তু সাথে সাথে কিন্তু অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন কিন্তু এই যে আপনার এই ফেডারেল কোর্টের রায়ের কারণে কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যদি ইভেন যদি কেউ যদি ক্রিমিনাল চার্জের আপনার অন্তর্ভুক্ত হয় এবং কোর্টে হাজিরা দিতে যায় ক্রিমিনাল কোর্টে, তাকে কিন্তু ওই কোর্ট হাউস থেকে আর অ্যারেস্ট করতে পারবে না। সেটা কিন্তু একদম মানে আপনার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি দেখেছি, আমি নিজেও সাক্ষী ছিলাম, যেটা 2017-18 সালে তখন আমার বেশ কিছু ক্রিমিনাল কোর্টে প্র্যাকটিস ছিল, ক্রিমিনাল কোর্ট থেকে কিন্তু ইমিগ্রেশন আইসের লোকজন কিন্তু টেক ওভার করেছে লোকজনকে। কিন্তু এখন এই যে জাস্টিস ডি আগস্টিনোর রায়ের কারণে তারা কিন্তু ক্রিমিনাল কোর্ট থেকেও কিন্তু যদি কেউ যদি কোনো চার্জ হয় ক্রিমিনাল অফেন্সের জন্য, তাকে কিন্তু আর ক্রিমিনাল কোর্ট থেকে অ্যারেস্ট করতে পারবে না। একইভাবে ফ্যামিলি কোর্টে অনেক সময় দেখা যায় নন সিটিজেন তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা চলে আসে, অনেক সময় দেখা যায় অপর স্পাউস আপনার অর্ডার অফ প্রোটেকশনের জন্য মামলা করলো, চাইল্ড সাপোর্টের মামলা করলো, তারা ফ্যামিলি কোর্টে গেল ভিজিট করতে, তখন কিন্তু তারা কিন্তু আর অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা নেই। আবার পাশাপাশি কোনো সিভিল কোর্টে কোনো তারা হাজিরা দিতে গেল সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রেও কিন্তু তারা অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এটা কিন্তু স্পষ্ট করে বলে রাখা দরকার, এর মানে এই নয় যে নিউ ইয়র্ক স্টেটের যে ফেডারেল কোর্ট রয়েছে যেটা কিনা ইমিগ্রেশন কোর্ট, সেখানে কিন্তু স্টিল আইস কিন্তু উইদাউট ওয়ারেন্ট ছাড়া, যেটা যেহেতু সেটা ফেডারেল বিল্ডিং, তারা কিন্তু যে কাউকে টেক ওভার করতে পারে, আইস অ্যারেস্ট করতে পারে, যেটা কিনা আমরা দেখি এখনো সেটা বিদ্যমান
ফেডারেল কোর্টে কিন্তু আইস কিন্তু এখনো যারা হাজিরা দিতে আসে, হাজিরা শেষ হওয়ার পরে তারা কিন্তু নন সিটিজেনদেরকে ডিটেইন করছে। তো সেটা কিন্তু স্পষ্ট মনে রাখতে হবে যে ফেডারেল কোর্টে যেটা এক জিনিস, আর হচ্ছে স্টেট কোর্টে সেটা কিন্তু এখন বলা, তারপরে বলা যায় নিউ ইয়র্ক স্টেটে যারা নন সিটিজেন বসবাস করছে তাদের জন্য একটা বড় ধরনের রিলিফ বলা যায় এই আপনার এই জাজের যে আপনার রায়ের কারণে। তার মানে আগে যেখানে সবকিছুতেই ভয় ছিল, এখন অন্তত শুধু ফেডারেল কোর্টটা বাদ দিয়ে যদি আমরা দেখি অন্যান্য ক্ষেত্রে, এবং আপনি বললেনও যে যেটা যে ইমিগ্রেশন কোর্ট বা যে ট্রাফিক কোর্ট, সিভিল কোর্ট, ফ্যামিলি কোর্ট, এগুলোর কথা বললেন, এগুলো এক্ষেত্রে আইস সেখানে যে কাউকে ধরতে পারবে না, তাই তো? রাইট, দ্যাট ইজ কারেক্ট। এবং খুব চমৎকার, আমি যেটা রায়টা পড়ছিলাম যে কোর্টে কিন্তু যেটা সরকার, যেটা ট্রাম্প প্রশাসন যেটা আর্গুমেন্ট করেছে যে স্টেট কোর্ট হাউসে আইস আপনার এজেন্ট যদি যায় তাদের যাদেরকে ধরবে অনেকটা সেফ থাকবে, কারণ যারা অলরেডি একটা সিকিউর চ্যানেলে প্রবেশ করে কোর্টে তাদের কাছে কোনো ওয়েপেন নাই, নিশ্চিত থাকতে পারবে। তারপরে হচ্ছে তারা মনে করেন যে ইজি এবং তারা জাস্টিস এস্টাবলিশ করতে চায় এবং সেক্ষেত্রে তারা আপনার ফ্লাইট লিস্ট থাকবে না, সেই এইসব কারণে তারা আর্গুমেন্ট করেছিল। কিন্তু জাজ কিন্তু তাদের গভর্নমেন্টের যে আর্গুমেন্ট কিন্তু শুনে নেই, তারা যেটা যে আপনার যে লটা ছিল 20 সালের সেই লটাকে তারা আপলোড করেছে। তো এক্ষেত্রে তো আমরা দেখি যে যখনই সরকার, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যে কোনো বিষয়ে, সেটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক না কেন, কোনো আইন যদি জারি করে থাকে বা অর্ডার যদি দিয়ে থাকে, সেটির এগনিস্টে যদি কোনো মামলা হয়ে থাকে সাধারণত আপিল হয়। তাহলে এক্ষেত্রেও এই আইনগত চ্যালেঞ্জ বা ভবিষ্যতে ফেডারেল সরকার কি আপিল করতে পারে, বা আপনার অনুমান মতে যদি আপিল করেও থাকে সেটি কি সফল হওয়ার সম্ভাবনা আছে? বলেছে যে গভর্নমেন্টের লয়ার বলেছে যে রায় দেওয়ার পরে তারা আপিল করবে, কারণ এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে রায়টা আসছে। এখন হয়তো বা পরবর্তীতে সার্কিট কোর্ট, এরপরে হচ্ছে সুপ্রিম কোর্টে রয়েছে, কারণ আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ ভরসা কিন্তু সুপ্রিম কোর্ট, কারণ তার ওখানে ফেভারেবল জাজরা আছে, যে কোনো লয়ার কিন্তু তার ফেভারে কিন্তু রায় আশা করে থাকে। তো সেক্ষেত্রে যেটা গভর্নমেন্টের যেটা ফেডারেল গভর্নমেন্টের যেটা আর্গুমেন্ট ছিল যে যেটা কিনা যে 10th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে কোন যে স্টেট কিন্তু ফেডারেল কোন অ্যাক্টিভিটির উপরে তারা প্রভাব খাটাতে পারবে না, সেটা হচ্ছে তাদের আর্গুমেন্ট ছিল। কিন্তু এখানে কিন্তু আপনার জাস্টিস ডি আগস্টিনো কিন্তু এমফেসাইজ করেছে এখানে স্টেট, নিউ ইয়র্ক স্টেট কিন্তু ফেডারেল লয়ের উপরে কোনো প্রকার তারা প্রভাব খাটাচ্ছে না, তারা মাত্র শুধুমাত্র তাদের যে প্রোপ্রাইটারি রাইটস, তাদের যে ফেডারেল, তাদের যে স্টেট যে কোর্ট হাউস প্রেমিস গুলো আছে সেটার ব্যাপারে তারা কিন্তু তাদের ল এনফোর্স করতে চাচ্ছে। অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও প্রশ্ন আছে, তবে কয়েকটা প্রশ্ন, বিশেষ করে হাসান আহমেদ তিনি বারবারই প্রশ্নটি করছেন, সুতরাং তার প্রশ্নের উত্তর না দিলে আসতেই থাকবে। তিনি বলছেন যে এই মুহূর্তে আমি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নেপাল বা শ্রীলঙ্কায় গেলে কোনো সমস্যা হবে কি না, সমস্যার মাঝে পড়বো কিনা ট্রাভেল ডকুমেন্ট? উনি কি আপনার স্ট্যাটাসটা কি সেটা জানতে সম্ভবত অ্যাসাইলামই হবে, তা না হলে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাওয়ার আসবে। যদি অ্যাসাইলি হয়, ওনার যদি অ্যাসাইলাম গ্রান্ট হয়ে থাকে, তাহলে উনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ওনার হোম কান্ট্রি ছাড়া উনি যে কোনো দেশে যেতে পারে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু উনি যদি অ্যাসাইলাম সিকার হয়ে থাকে, অলরেডি ওনার যদি অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে অথবা রিমুভাল প্রসিডিংসে থাকে, সেক্ষেত্রে হয়তো বা এই সময়তে ওনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দেশের বাইরে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না মনে হয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আলবিদা তিনি বলছেন যে গতকালকে ইউএসসিআইএসে আমার ইন্টারভিউ ছিল এবং ইন্টারভিউ 95% প্রশ্ন উত্তরগুলি সঠিক দিয়েছি। প্রায় 4 ঘন্টা ইন্টারভিউ হয়েছে। আমার ডকুমেন্ট এবং স্টেটমেন্ট সব কিছু ঠিক ছিল, আনসারগুলো সঠিক ছিল এবং আমার কাছে মনে হয়েছে অফিসার আমার উপর অনেক সন্তুষ্ট। 2 সপ্তাহ পর আমাকে রেজাল্ট জানাবে। তাহলে এখন কি কোনো ভয়ের আশঙ্কা আছে বা কেস উইন করা সম্ভব কতটুকু? ওনার
প্রশ্ন শুনে যেটা মনে হচ্ছে উনি অ্যাসাইলাম ইন্টারভিউ জন্য গিয়েছিল, কারণ 4 ঘন্টা ইন্টারভিউ একমাত্র অ্যাসাইলাম ইন্টারভিউ ক্ষেত্রে হতে পারে। তো উনি যেহেতু বলছে যে খুব ভালো করেছে, তাহলে আমরা অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন আশা করতে পারি। আর যদি 2 সপ্তাহ পরে যদি ইনকেস যদি অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন নাও আসে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই, উনি হয়তোবা ইমিগ্রেশন কোর্টে রেফারাল পেয়ে যান। অনেক ধন্যবাদ আলবিদা। সুলভ সেন, তার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, একটি টেনশনের বিষয়। তিনি বলছেন যে আমার এক রিলেটিভ গত 2রা জুন ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়, পরে জজ 4ঠা সেপ্টেম্বর ডিসিশন দেওয়ার জন্য হিয়ারিং স্কেজুল করেন, কিন্তু ওই দিন আর হিয়ারিং হয়নি। পরে জজের কাছে ইমেইল করে জানা যায় জজকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এখন আমাদের কি করা উচিত? অনলাইন কেস শুধু পেন্ডিং দেখায়, নতুন কোনো হিয়ারিং ডেটও আসছে না। এখন এই কেসটাতে নতুন কোনো জজ সাইন করেছে কিনা তাও বুঝতে পারছি না। এটা আসলে ইমিগ্রেশন কোর্টের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। তারা কিন্তু জাজ রিটায়ার্ড হয়, জাজ চলে যায়, অনেক সময় জাজ চাকরি ছেড়ে দেয়, জাজ ফায়ার হয়। সেক্ষেত্রে কিন্তু কোর্টের একটা সিস্টেম রয়েছে, প্রতিটা কেস যে পর্যায়ে থাকুক সিদ্ধান্ত দিলে নতুন যে কোনো জাজ কিন্তু সেই পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত যেটা বাকি থাকে উনি কিন্তু সেই পর্যায় থেকে কাজ শুরু করতে পারবে। তো ওনাকে অপেক্ষা করতে হবে, উনি যদি সহসা কোনো প্রকার রেসপন্স না পায় ওনার কেসের ব্যাপারে, উনি ইচ্ছা করলে এটাকে রিক্যালেন্ডার করার জন্য আবেদন করতে পারে, অথবা ডিসিশন দেওয়ার জন্য কোর্টে মোশন ফাইল করতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আর একটি প্রশ্ন আক্তার আইরিনের, প্রশ্নটি নিয়েই আমরা একটু টেলিফোনে যাব। তিনি বলছেন, আক্তার আইরিন, যে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হওয়ার পর যদি রিনিউ করতে দেয়া হয় তাতে কি সমস্যা হবে? কারণ এখন তো অটো রিনিউ হবে না। এক্ষেত্রে কোনো ডকুমেন্টস সাথে রাখতে হবে কিংবা কর্মক্ষেত্রে দেখাতে হবে? কোন ডকুমেন্টস কাইন্ডলি জানাবেন। এটা আসলে বর্তমানে যে দেখা যায় প্রতিদিনই সব সময় কিন্তু আইন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন রুলস রেগুলেশন আসছে। ঠিক একইভাবে যে আপনার ওয়ার্ক পারমিটের ব্যাপারে যেই রুলটি আসছিল যে আপনার অক্টোবরের 30 তারিখের পরে যারা আপনার ওয়ার্ক পারমিট আবেদন করবে তারা কিন্তু যে অটোমেটিক যে রিনিউয়ালের যে একটা রুল ছিল যে 540 দিন, সেটা কিন্তু আর পাচ্ছে না। তো সেক্ষেত্রে যেটি করণীয়, যাদের কিনা ওয়ার্ক পারমিট সহসা এক্সপায়ার হয়ে যাবে 6 মাসের মধ্যে, যে 6 মাস শুরু হওয়ার ফার্স্ট ডেতেই যেন ওয়ার্ক পারমিটের রিনিউটা আবেদন করে দেয়, তাহলে অ্যাটলিস্ট পূর্ণ 6 মাসটা তারা পাবে তাদের ওয়ার্ক পারমিটটি আবার পুনরায় রিনিউ হয়ে আসতে। কারণ এটা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। কারো যদি আপনার রিনিউর পেন্ডিং থাকা অবস্থায় যদি এক্সপায়ার হয়ে যায় ওনার ওয়ার্ক পারমিট, টেকনিক্যালি কিন্তু ওনার আর কাজ করার কিন্তু লিগ্যাল কোনো বৈধতা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু ওনাকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পার করতে হবে সে সময়। অনেক ধন্যবাদ আক্তার আইরিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আর একটি প্রশ্ন তানহা মনিরা, উনি বারবারই করছেন, এই জন্যই ওনার প্রশ্নটি উত্তর দিয়ে টেলিফোনে যাব। তিনি বলছেন, স্পেশাল ইমিগ্রেন্ট জুভিনাইল SL6 ক্যাটাগরি গ্রিন কার্ড হোল্ডার can travel their home country or outside of United States in this time? ওরা যেহেতু স্পেশাল ইমিগ্রেন্ট, নিজের দেশে ভ্রমণ করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, কারণ এটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন নয়। তারপরেও যেহেতু উনি যখন গ্রিন কার্ড পেয়ে যায়, উনি যদি আর চাইল্ড না থাকে, ওভার 21 হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ আয়েশা আক্তার, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে আলী আব্বাস। জি, আমার কোশ্চেন ছিল, আমি আমার ওয়াইফের জন্য I-130 অ্যাপ্লাই করছি গত 5 বছর হয়েছে। জি, ব্রন্সে যে মজুমদার, তার থেকে অ্যাপ্লাই করছি, কিন্তু যখনই ফোন দেই, যখনই যাই বলে এখন তিনি ওয়েটিং এ আছে। তো এটা কত বছর লাগতে পারে? আর কতদিন লাগতে পারে, এটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব আলী আব্বাস। জনাব মাহফুজুর রহমান, উনি একটু যদি পরিষ্কার করে বলতো যে ওনার কি সিটিজেন স্ট্যাটাস না গ্রিন কার্ড? আপনি কি লাইনে আছেন? আচ্ছা, যদি সিটিজেন হয় তাহলে কি হতে পারে, আর যদি সিটিজেন না হয় তাহলে কি হতে পারে?
না, ওনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে 5 বছর যেহেতু লাগছে, হ্যাঁ। দ্যাট মিন ওনার সম্ভবত উনি গ্রিন কার্ড হোল্ডার, কারণ গ্রিন কার্ড হোল্ডারদের স্পাউসের ক্ষেত্রে একটু বেশ সময় লাগে, কারণ ওনার প্রথমে I-130 অ্যাপ্রুভ হতে, যদি I-130 কথা বলে থাকে উনি, সেক্ষেত্রে 5 বছর লাগার কথা নয়, 2 থেকে 2.5 বছরে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যায়। এরপরে ন্যাশনাল ভিসা সেন্টারে আরো 2-2.5 বছর পার হয়ে থাকে। তো ওনাকে অথবা পরিষ্কার ভাবে বা ইনফরমেশন দিলে অথবা আরো ডিটেইলস বলা যেত। তবে গ্রিন কার্ড, এক কথা হচ্ছে গ্রিন কার্ড ধারী স্পাউসের ক্ষেত্রে বেশ সময় লাগে, বাট সিটিজেন যদি হয়ে থাকে তাহলে এত সময় লাগার কথা নয়, সেটা 2 বছরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তবে গ্রিন কার্ড হলে কি 5 বছর সময় লাগে? এখন তো ওয়েটিং দেখাচ্ছে বলছে। ওয়েটিং এখন I-130 অ্যাপ্রুভ হতে 5 বছর লাগে না, 2-2.5 বছরের মধ্যে হয়ে যায়। সেটা গ্রিন কার্ড হলো। হ্যাঁ, ন্যাশনাল ভিসা সেন্টারে গেলে ওখানেও আরো 2-2.5 বছর 3 বছর লেগে যায়। তার মানে টোটাল 5 বছর লাগে সাধারণত, মানে সব মিলিয়ে 5 বছর লাগে। তো 5 বছর যেহেতু হয়ে গেছে, খুব শিগগিরই হয়তো আপনি একটা সুখবর পাবেন বলে আমাদের বিশ্বাস। অনেক ধন্যবাদ জনাব আলী আব্বাস আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। রানু ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার 2টা কোয়েশ্চন ছিল জি ইমিগ্রেশন ব্যাপারে। জি জি আমার ওয়াইফ দেশে থাকেন, দেশে সরকারি জব করেন, টিচার। জি ভিজিট ভিসা নিয়ে উনি 22 সালে আমেরিকাতে এসেছিলেন। জি আমার মেয়ে সিটিজেন এবং সে তার মায়ের জন্য অ্যাপ্লাই করেছে। জি 1 বছর হয়ে গেছে, এখনো পেন্ডিং আছে। জি উনি যদি পেনশন নিয়ে এই দেশে আসতে চায়, জি কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মেয়ে তো দেশে যাবে রিসেন্টলি, জি যদি উনি মেয়ের সাথে আসতে চায়, আমেরিকা ইমিগ্রেশনে কি কোনো অসুবিধা হবে? তার ভিজিট ভিসার টাইম এখনো আছে? জি, 27 পর্যন্ত আছে ভিজিট ভিসাটা। আচ্ছা, কোনো অসুবিধা হবে কিনা, এটাই এই দুটোই প্রশ্ন আপনার। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। রানা ভাই, ওই যে ওনার প্রথম প্রশ্নটা একটু ক্লিয়ার করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ জি, উনি কিভাবে আসতে চায় বললো? ওনার মা, মানে ওনার ওয়াইফ গভর্নমেন্ট সার্ভেন্ট, স্কুল টিচার। তো ওনার ভিজিট ভিসা আছে, 2022 সালে একবার এসেছিলেন। আবার এদিকে ওনার মেয়ে যেহেতু সিটিজেন, মায়ের জন্য আবেদন করেছেন, পেন্ডিং অবস্থায় আছে। তো এই অবস্থায় ওনার মেয়ে দেশে যাবে। যদি ওনার মেয়ের সাথে আসতে চায় তাহলে কোনো সমস্যা হবে কিনা, বা আসতে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? না, ওর আসতে কোনো সমস্যা হবে না। ওনার যেহেতু ভিজিটর ভিসা আছে এবং 2027 সাল পর্যন্ত মেয়াদ আছে। রাইট, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওনার ভিজিট ভিসা থাকলে উনি মেয়ের সাথে এখানে ট্রাভেল করতে পারবে, যদিও ওনাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আর যদি উনি যেহেতু ভিজিটর ভিসা আছে, উনি যদি আমেরিকায় ঘুরতে আসে, যদি চায় যে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে, যে পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে সেটার বেসিসে ইচ্ছা করলে এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনও সাবমিট করতে পারবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম কাউসার, আমি কুইন্স থেকে। আমার কোয়েশ্চেন হলো 2টা। একটা হলো সিট নিয়ে, আমার সিট কেসে আমাদের এত কেন ডিলে, এটা নিয়ে আমাদের একটু কি নিয়ে আপনার বুঝিনি কথা? আন্ডার এজের ভিসা আর কি আপডেট হইতে এত লেট কেন? কারণ আমরা 3 ইয়ার্স হয়ে গেছে ওয়েট করতেছি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমার একজন ফ্রেন্ড কাস্ট্রয় থেকে সেলফ ভলান্টারি হয়ে সে ডিপোর্ট হয়ে গেছে। এখন তার পাসপোর্টে কোনো সিল কিছু মারে নাই। এখন সে কত বছরের জন্য সে ওই তাকে সে আমেরিকাতে ঢুকতে পারবে না? আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার প্রশ্ন শুনে বুঝতে পেরেছি, আন্ডার এজ যেটা আপনি যেটা বললেন 3 বছর সুখবর, যেটা সিজ অ্যাপ্লিকেন্টের ব্যাপারে, উনি ওয়ান অফ দেম, যেটা সিজ অ্যাপ্লিকেন্টের বেনিফিশিয়ারি। ওনার প্রশ্ন শুনে যেটা মনে হয়েছে যে উনি অলরেডি ওনার সিজ অ্যাপ্রুভাল রয়েছে, উনি ওয়েট করছে কখন গ্রিন কার্ড পাবে। তো এখন সিজের যে টাইম লাইন, যেটাকে বলা হয় যে এমপ্লয়মেন্ট বেস অ্যাপ্লিকেশনের 4 নম্বর আদার ওয়ার্কারের আপনার ক্যাটাগরিতে কিন্তু এটা ধরা হয়েছে, সেটার যে প্রায়োরিটি ডেট সেটা কিন্তু ফলো করতে হয়। তো এখন যেটা অগস্ট 2021 পর্যন্ত যারা আবেদন করেছিল তাদেরগুলো কিন্তু এখন গ্রিন কার্ড ইস্যু করছে। তো ওনাকে দেখতে হবে যে উনি কবে ওনার I-360 আবেদন করেছিল, সেইভাবে ওনাকে দেখতে হবে যে আরো কত সময় লাগতে পারে।
আর আরেকটা প্রশ্ন ছিল যে ওনার কি বন্ধুর কাস্টডি থেকে সেলফ ডিপোর্টেশন হয়েছে, পাসপোর্টে কোনো সিল মারে নাই, কতদিনের জন্য করেছে বুঝতে পারছে না, এ ব্যাপারে কি কতদিন পরে আমেরিকা আসতে পারবে? করে থাকে, রাইট, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কাউকে যদি কেউ রিপোর্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 10 ইয়ার্স বার কিন্তু প্রযোজ্য হয়। আর যদি নিজেই চলে যায়, যদি নিজেই চলে যায় সেক্ষেত্রে? নিজেই চলে যাওয়ার ক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে। একটি হচ্ছে বলে যাওয়া, আপনি একটা দেশে আছেন যে আমি চলে যাচ্ছি, যেটাকে বলা হয় ভলেন্টারি ডিপার্চার, অথবা সাব ডিপোর্ট এখন যেটা বর্তমান গভর্নমেন্ট প্রচলন করেছে। এই দুটো যদি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ওনার আর কোনো বার থাকবে না, উনি পরবর্তীতে যে কোনো বৈধ উপায়ে কিন্তু আমেরিকা প্রবেশ করতে পারবে। আবার যদি ওনার কেস পেন্ডিং রয়েছে অথবা উনি এদেশে আনলফুলি অবস্থান করছে, এমনি চলে গেল, এমনিও চলে যাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু ওনাকে 10 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী যে কোনো আইনগত প্রক্রিয়া আমেরিকায় আসার জন্য। তার মানে কমপক্ষে 10 বছর অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ জনাব কাউসার আপনার প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি কুইন্স থেকে তনিমা বলছিলাম। জি, আমি হচ্ছে আমার আব্বু আপনার 2022-এর জুন মাসে অ্যাপ্লাই করেছিল আমার ভাই বোনের জন্য। আমার আব্বু হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। জি, তো এখন আমরা রিসেন্টলি 2 উইকস আগে আমরা একটা ইউএসসিএস থেকে দুইজনের জন্য 2টা লেটার পেয়েছি। সেটার মধ্যে বলা হয়েছে যে এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে না যে মানে কখন বার্থটা রেজিস্টার করা হয়েছিল। তো ওরা মানে আপনার সেকেন্ডারি এভিডেন্সের জন্য মেডিকেল রেকর্ডস, তারপর আর্লি স্কুল রেকর্ডস, এগুলা মানে অনেকগুলো ডকুমেন্টস, কিছু ডকুমেন্ট চেয়েছে। তারপরে হচ্ছে আবার অপশনাল ডিএনএ টেস্টিং এর জন্য বলছে। তো আমি হচ্ছে যদি ডিএনএ টেস্টিংটা করে ফেলি তাহলে কি আমার ওই আপনার সেকেন্ডারি এভিডেন্স গুলো দেওয়া লাগবে, আপনার আর্লি স্কুল রেকর্ডস, আদার্স যে এনআইডি, এখন এটা জানতে চাচ্ছিলাম। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমার যেহেতু বার্থ সার্টিফিকেট নিয়ে ওরা করেছে আমার ভাই বোনের, তাহলে কি আমরা কি ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা সাথে জমা দিব, যেটা হচ্ছে বারকোড সহ ওটা? অনেক ধন্যবাদ। আপনি একটু লাইনে থাকবেন তনিমা, যদি কোনো প্রশ্ন থাকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। এটা কিন্তু খুব একটা কমন আরএফই যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যেটা কিনা বার্থ সার্টিফিকেট নিয়ে তারা প্রশ্ন করে। এটা প্রশ্নটা করে এই কারণে, বিশেষ করে আমাদের দেশে যে বার্থ সার্টিফিকেট, বিশেষ করে যে ডিজিটালাইজ যে বার্থ সার্টিফিকেটের প্রচলন হয়েছে 2006 সালে, বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের চাইল্ডরা যখন বর্ন হয় অনেক হেলামি করে প্যারেন্টসরা বা রিপোর্ট করে না রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট, আপনার সেটা ড্র করে, যার পরে দেখা যায় যে 10 বছর 12 বছর বা 20 বছর পরে বার্থ সার্টিফিকেট ড্র করলো। ওদের যে ইমিগ্রেশনের প্রশ্ন হলো যে এত লেটে যখন বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়, দ্যাট মিনস তারা ওই বার্থ সার্টিফিকেটের ভ্যালুটা আর খুব একটা তারা ধরে না, ওয়েটটা অনেক কমে যায়। সেক্ষেত্রে এই জন্যই তারা সেকেন্ডারি এভিডেন্স চায়। আর সেকেন্ডারি এভিডেন্সের ক্ষেত্রে সাধারণত যেটা ওরা বলেছে যে আর্লি স্কুল রেকর্ড ইজ এ গুড, যদি সেই স্কুলে প্রপারলি গিয়ে থাকে। আর্লি স্কুল রেকর্ড বলতে ওনার প্রাইমারি এডুকেশন, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং যে কোনো যে ওনার যে এডুকেশন লেভেলে যদি ওনার যে কোনো একটা প্যারেন্টস এর নাম লেখা থাকে, ডেট অফ বার্থ থাকে, ওই ডকুমেন্ট গুলো কিন্তু ওনারকে কেসটা অ্যাপ্রুভ করতে সহায়তা করবে। এখানে একটা কথা বলে রাখি, যেটা আমরা সচরাচর দেখি যে যখন দেখে যে আর্লি স্কুল রেকর্ড অথবা দেখা যায় যে প্রিস্টের কোন লেটার, যে ইমাম অথবা পুরোহিত যে বর্ন হওয়ার পর যেটা একটা রিলিজিয়াস যে অ্যাক্টিভিটিস হয়, ওটার যদি কোনো রেকর্ড থাকে সেটা, তো অনেক সময় বেশিরভাগ অ্যাপ্লিকেন্ট দেখা যায় যে স্কুল রেকর্ড বলতে দেখা গেল যে কি তারা প্রেজেন্ট ডেতে কোনো একটা লেটার ড্র করে, পাশাপাশি যে আপনার প্রিস্ট থেকে অথবা ইমাম থেকে প্রেজেন্ট ডেতে লেটার গ্রহণ করে। এই জিনিসটা কিন্তু কেসের জন্য খুবই ক্ষতিকর, কারণ যখন সমসাময়িক কোনো লেটার যখন তারা দেখে তখন কিন্তু কেসটার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ তারা চেয়েছে সেই আমলের ডকুমেন্ট, সেই ডেটের ডকুমেন্টস। এটা খেয়াল রাখতে হবে। ওনার যে প্রশ্ন ছিল যে শুধু ডিএনএ না, যদি অন্যান্য সেকেন্ডারি এভিডেন্স থাকে এটা দিতে পারে, পাশাপাশি ওটাও যদি না থাকে অ্যাটলিস্ট যেটাকে আমরা বলি টার্সিয়ারি এভিডেন্স, যেটা হচ্ছে আপনার অ্যাফিডেভিট, যেটা বার্থ অ্যাফিডেভিট, এটাও কিন্তু হেল্প করে। যদি কোনো এডুকেশন লেভেল না থাকে বার্থ অ্যাফিডেভিট দিতে পারে, দুটো তিনটাও, পাশাপাশি ডিএনএ টেস্ট করলে ওনার অ্যাপ্লিকেশনটা নিশ্চিত যে অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর যার একটা প্রশ্ন ছিল যে বার্থ সার্টিফিকেটের ওই বারকোড আলাটা দিলেই হবে কিনা, ওটা
ফটোতে কিন্তু ওনার যে আরপি আসছে সেটা কিউর করবে না, কিন্তু উনি যদি আপডেটেড বার্থ সার্টিফিকেট থাকে সেটা জমা দিতে পারে, কোনো প্রবলেম নেই। অনেক ধন্যবাদ তনিমা আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও অনেক প্রশ্নই ফেসবুকেও আছে এবং টেলিফোনেও অনেকেই অপেক্ষা করছেন। আপনাদের সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির পরে অনেকেই টেলিফোনে আছেন এবং অনেকেই, বিশেষ করে মাইশা আক্তারের প্রশ্নটা দিয়েই টেলিফোনে যাব। মাইশা আক্তার বলছেন যে আমি 21 আন্ডার এজ, আমার কেস উইন 3 বছর হয়েছে, কিন্তু আমি কবে গ্রিন কার্ড অ্যাপ্লাই করব? আমার লয়ার বলে সময় আছে আরও। আমি জানতে চাই কি করতে হবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা সম্ভবত বিরতির আগে এই বিষয়টি আলাপ করেছিলাম, তারপর আবার বলছি, যেটা আন্ডারে যেটা সিজ রিসিপেন্ট তাদের কিন্তু ওয়েটিং টাইম রয়েছে। যারা যেটা I-360 ইভেন অ্যাপ্রুভ হলেও তাদেরকে তাদের ভিসা নাম্বারের জন্য ওয়েট করতে হয়, কারণ তাদের যে ভিসার যে ক্যাটাগরি সেটাকে ধরা হয় এমপ্লয়মেন্ট বেস 4th ক্যাটাগরি, 4th ক্যাটাগরি আদার ওয়ার্কার। তো সেই ক্যাটাগরিতে বর্তমানে যে প্রায়োরিটি ডেট চলছে ফাইনাল অ্যাকশনের জন্য সেটি হচ্ছে অগস্ট 2021, বাট যারা ডিসেম্বর 2021-এ I-360 আবেদন করেছিল তারা কিন্তু এখন অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে হবে। তো সেই হিসেবে ওনাকে ওনার I-360 দেখতে হবে যে কবে ওনার রিসিভ ডেট, সেইভাবে ওনাকে অথবা একটা ধারণা করতে হবে যে আরো কত সময় অপেক্ষা করা লাগতে পারে। অনেক ধন্যবাদ মাইশা আক্তার, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। রোদেলা আকাশ, যেটি আপনি জানেন, যেটি আপনি নিজেই বলছেন যে ডেটের জন্য লাইন আছে, কতদিন সময় লাগতে পারে, আসলে কতদিন সময় লাগতে পারে এটি আমাদের পক্ষে বলাও সম্ভবপর নয়, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে অপেক্ষা করতে হবে, এটুকু পর্যন্তই আমরা বলতে পারবো। আপনার প্রশ্নের জন্য বা কনসার্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রশিদ আহমেদ, বাফেলো, নিউ ইয়র্ক থেকে। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমি আমার বড় ভাইয়ের জন্য ক্যাটাগরি F4 এ অ্যাপ্লাই করি। জি, লাস্ট মান্থে আমি ওনার সব ডকুমেন্ট সাবমিট করি, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং ভিসা ফি সবকিছু। জি। এখন এরপরে কোন স্টেপটা আমার ওয়েট করতে হবে, অথবা কিভাবে আমি জানতে পারবো? তাদের কাছে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা কি এখন কি আমার ইমেলে যোগাযোগ করব, না তারা ইনফরমেশন পাঠাবে আমার ভাইকে বাংলাদেশে? আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসে আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করি ওনার সিটিজেনশিপের জন্য, সবকিছু একসাথে সাবমিট করি, কিন্তু এখনো কোনো ইনফরমেশন আমাদের কাছে, কোনো নোটিফিকেশন আসে নাই। গত মাসে করেছেন? লাস্ট ফেব্রুয়ারিতে করলে তো এত দেরি লাগার কথা নেই। যাই হোক, এখন কি করণীয় সেটাই আপনার প্রশ্ন। রশিদ আহমেদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, ওনার কাছে একটি ফলো আপ প্রশ্ন ছিল। আপনি কি আছেন লাইনে? জি আছি। হ্যাঁ, জি, কি প্রশ্ন? যে ওনার যে ব্রাদারের জন্য আবেদন করেছে, এটা কত সালে করেছিল? কোন সালে করেছিলেন? 2008 এর মে মাসে। 2008 এর মে। আচ্ছা, জি। তাহলে হ্যাঁ, যেহেতু ওনার মে মাসে করেছে, সম্ভবত উনি ওয়েলকাম লেটার পেয়েছে এবং ওনার ফি এবং অন্যান্য কাগজপত্র তারা জমা দিয়েছে। জি, হ্যাঁ, ওনাকে জমা দিয়েছে। হয়তোবা ওনার 60 দিনের মধ্যে হয়তোবা ডিকিউ হয়ে যেতে পারে, ওটার জন্য ওয়েট করতে হবে, যেটা অবশ্যই উনি ইমেল নোটিফিকেশন পাবে। তো সেক্ষেত্রে ওনাকে মনে রাখতে হবে যে উনি যদি মার্চে 2008 করে থাকে, ওনারটা কিন্তু এখনো ফাইনাল অ্যাকশন ডেট আসেনি। ফাইনাল অ্যাকশন ডেট আছে 8ই জানুয়ারি 2008। রাইট, সঠিকভাবেই বলেছেন যে ডেটটা। তাহলে সেক্ষেত্রে বেশ কিছু সময় ওনাকে অপেক্ষা করতে পারে, অ্যাটলিস্ট 6 to 8 মান্থ সময় লাগতে পারে হয়তোবা যে ওনার ইন্টারভিউ ডেট পেতে গেলে। বাট ওনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অ্যাপ্লিকেশন সাবমিটের ক্ষেত্রে কোনো ল্যাকিংস আছে কিনা, অথবা সমস্ত ঠিকভাবে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে কিনা, তাহলে উনি 60 দিনের মধ্যে অথবা ডিকিউ হয়ে যাবে ওনার অ্যাপ্লিকেশনটি। আর দ্বিতীয় একটি প্রশ্ন ছিল যে ওনার মায়ের সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন ফেব্রুয়ারি মাসে, এটা তো প্রায় নভেম্বরের শেষের পথে, এতদিন তো নিউ ইয়র্কে লাগার কথা নয়, তাহলে কোন জায়গায় জটিলতাটা হতে পারে বা এটার সমাধান কি আছে? ভেরি আনইউজুয়াল, এত সময় লাগে না সিটিজেনশিপ আবেদনে। আমরা 4-5 মাসও কিন্তু 2-3 মাসেই হয়ে যায় কখনো কখনো। রাইট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে ওনার যে রিসিপ্ট নোটিস আছে সেটি দিয়ে উনি অনলাইনে চেক করে দেখতে হবে যে কোনো করেসপন্ডেন্স মিস করেছে কিনা, আর নাহলে সরাসরি যে USCIS কাস্টমার সার্ভিসে ফোন করতে হবে।
অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। রশিদ আহমেদ সোহেল মাহমুদ তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি ডিটেনশন সেন্টার থেকে ইন্টারভিউ পজিটিভ পেয়ে বের হয়েছি, কিন্তু অ্যাজাইলাম অফিস থেকে পুনরায় আমাকে ইন্টারভিউ ডাকা হয়েছে। এটা সামনের মাসে 18 তারিখ। আমার লয়ার আমাকে বলেছে ওরা হয়তো বা ভুল করেছে, আপনার পজিটিভ পেপারগুলো, ইন্টারভিউ পেপারগুলো পুনরায় আমরা ইমেইল করব, আপনাকে যেতে হবে না। এতে আমার কি করণীয়, আপনারা যদি কিছু বলেন এ ব্যাপারে কি উত্তর আছে আপনার? বুঝতে পেরেছি। উনি যে প্রশ্ন করেছে এটার মিনিংটা হচ্ছে এরকম যে উনি যখন আমেরিকা প্রবেশ করেছে অথবা যেটা EWI যেটা বর্ডার হয়ে, তো সেক্ষেত্রে অথবা ওনার ইন্টারভিউ নিয়েছিল, ইন্টারভিউ নেওয়ার পরে যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেটা আপনার DHS এর যে ডকেট এজেন্ট তাদের উচিত হয় যে তার যে নোটিস অফ অ্যাপিয়ারেন্স NTA কোর্টে সাবমিট করা। তো উনি সম্ভবত ওনার কেসটা ওই পর্যায়ে যায়নি, কখনো কোর্টে সাবমিট করেনি। পরবর্তী উনি যখন আমেরিকা নিউ ইয়র্কে অথবা যেখানে চলে আসছে, উনি লয়ার হায়ার করেছে, পরে ওনার তো কোর্টে যেহেতু ওনার কেস নাই, ওদিকে ওনার পজিটিভ হয়েছে, হোয়াট হি গোনা ডু। তো সেক্ষেত্রে আমরাও বেশিরভাগ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে তখন একটাই অপশন ছিল যে অ্যাফার্মেটিভলি ওনার অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় সাবমিট করা। তো ওনার লয়ার তো সেটাই করেছে যে অ্যাফার্মেটিভলি ওনার অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, স্বভাবতই ওনার ইন্টারভিউ ডেট আসছে। তো ওনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে প্রস্তুতি নিয়ে ওনাকে যেতে হবে, এরপরে হয়তো ওনার অ্যাপ্লিকেশনটি কোর্টে রেফার করে দিবে যদি ওনাকে ইন্টারভিউ নেওয়ার পর ওখানে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি লিটন আহমদ বলতেছি ব্রঞ্জ থেকে। জি। যে আমার দুইটা প্রশ্ন। একটা আমি শারীরিক ক্লায়েন্ট লিটন আহমদ আমার নাম। আমি এক বছর আগে গ্রিন কার্ড পাইছি অ্যাসাইলামের মাধ্যমে। জি। জি, এখন শুনতেছি নাকি আবার ইতিমধ্যে আমি নেপাল থেকে ঘুরে আসছি, 1 মাসের মতো ওখান থেকে আমি আসছি। এখন আমি শুনতেছি নাকি এখন আবার তারা গ্রিন কার্ড পাইছে নাকি আবার নতুন করে ইন্টারভিউ ইউএসআইএস এ নিবে। এইটা একটা প্রশ্ন। আর একটা হইলো আমার ছোট বোন জুমা আক্তার নাম, ওর 1 বছর আগে উইন হয়েছে আন্ডার এজ। এখন আন্ডার এজ 6 মাস আগে I-360 অ্যাপ্রুভ হয়েছে, এখন ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভ লেটার আসছে। এখন আর কতদিন আর গ্রিন কার্ডের জন্য ওয়েট করতে হইব? এইটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ লিটন আহমেদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। উনি আমার ক্লায়েন্ট, যেটা কিনা খুব ভালো ওনার পজিশন। উনি গ্রিন কার্ড পেয়েছে, ওনার সিস্টারও I-360 যেটা আন্ডার এজের আমরা প্রশ্ন করেছিলাম যে আমাদের অফিস থেকেই অ্যাপ্রুভাল পেয়েছে, বাট তারপরেও কিছু ফলো আপ কোশ্চেন রয়ে গেছে যেটা কিনা দর্শকদের মাঝে টিভির মাধ্যমে করেছে। তারপর আমি চেষ্টা করবো ওনাকে আরো উত্তর দেওয়ার জন্য, ওনাকে যাতে ওনার প্রসেস গুলো আরো সুন্দরভাবে আগায়। তবে ওনার যে গ্রিন কার্ড পেয়েছে অ্যাজাইলামে, উনি শুনেছে যে ইন্টারভিউ ডাকতে পারে। তো যারা কিনা অ্যাজাইলাম বেসিসে গ্রিন কার্ড পায়, কোনোভাবেই কিন্তু গ্রিন কার্ড নিয়ে তাদের হোম কান্ট্রিতে যাওয়া উচিত নয়। এটা যদি কেউ যায়, কিন্তু যাচ্ছে দেখে অনেক সময় আমাদের ক্লায়েন্টরা আমরা নিষেধ সত্য তারা যাচ্ছে, এটা যদি যায় কিন্তু ইউএস গভর্নমেন্ট কিন্তু একটা প্রিজাম্পশন অ্যাপ্লাই করতে পারে যে নো মোর ফিয়ার টু ইউর কান্ট্রি। তুমি 1-2 বছর আগে অ্যাসাইলাম গ্রান্ট হলো, তোমাকে জাজ অথবা ইমিগ্রেশন অথরিটি আপনাকে এখানে থাকার পারমিশন দিল যে ইউ হ্যাভ এ ডেঞ্জার ইন ইউর হোম কান্ট্রি, চলে গ্রিন কার্ড পাওয়ার পর সোজা ফ্লাই করে চলে গেল। এইটা কিন্তু আসলে টোটালি কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই যদি এভাবে যদি ফ্রিকুয়েন্টলি কেউ যাতায়াত করে, তারা কিন্তু তার গ্রিন কার্ড রিভোকেশনে যেতে পারে এবং পুনরায় তার ইন্টারভিউ কল করতে পারে। তখন কিন্তু DHS কিন্তু আবার নতুন ভাবে তার NTA ইস্যু করে বলতে উই ওয়ান্ট টু সি স্টিল ইউ হ্যাভ এ ফিয়ার অর নট। তো সেটাই ওনাকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। উনি তো দেশে যাননি, উনি নেপালে গেছেন। নেপালে গেলে দ্যাটস ফাইন। উনি ভয় পাচ্ছে যে অন্য ওদের ক্ষেত্রে না, উনি নেপালে গেছেন। এখন উনি শুনতে পেয়েছেন, ওনাকে ডেকেছে এমন নয়, শুনতে পেয়েছেন যে গ্রিন কার্ড যারা পেয়েছে অ্যাজাইলামের মাধ্যমে তাদের নাকি আবার ইন্টারভিউ দিতে হবে। এটা বোধহয় বলছি যে কাদের সমস্যা হতে পারে। উনি নেপাল গিয়েছে, ওনার কোনো সমস্যা নেই। উনি ইন্ডিয়া যাক, বিশ্বের অন্য যে কোনো দেশে উনি যেতে, বাংলাদেশ ছাড়া, ওনার হোম কান্ট্রি ছাড়া, বাংলাদেশ ছাড়া। এই ক্ষেত্রে ওনার কোনো সমস্যা হবে না, ওনার গ্রিন কার্ডে ওনার কোনো পুনরায় ইন্টারভিউ হবে না, উনি সেফ থাকবে সব সময়। বাট যেটা বলছিলাম যে নিজের দেশে গেলে এটা ওই সিচুয়েশন আসতে পারে। আর যেটা ওনার সিস্টেমের ক্ষেত্রে যেটা সিচ অ্যাপ্লিকেশন, যেটা সম্ভবত 2024 এ ওনার I-360 ফাইল করা হয়েছে, এখন যেটা 2021 চলছে গ্রিন কার্ডের জন্য, হয়তো আরো 2-3 বছর অপেক্ষা করা লাগতে পারে গ্রিন কার্ড আবেদন করার জন্য। অনেক ধন্যবাদ লিটন আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আমার নাম মোহাম্মদ শাহজাদ আলী। জি। আমি একজন আমেরিকান নাগরিক। জি। আমার একটি বিবাহিত মেয়ের জন্য 2015 সালের 20 ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলাম। জি। এখন 25 সাল চলে, এখন পর্যন্ত আমার মেয়েটার অ্যাপ্রুভেল পাই নাই। জি। আর দ্বিতীয় প্রশ্ন হইল, আর এই ক্যাটাগরির কোন সাল পর্যন্ত বর্তমানে চলতেছে, ভিসা ইস্যু হইতেছে? অনেক ধন্যবাদ। জি, আর কিছু? জি, আর কিছু না। আচ্ছা, অনেক ধন্যবাদ শাহজাদ আলী আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। 2015 সালে উনি যেটা আবেদন করেছে যে উনি সিটিজেন, ওনার ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করেছে, সেটি অবভিয়াসলি F3 ক্যাটাগরি। সেক্ষেত্রে অনেক সময় লাগে অ্যাপ্রুভাল পেতে। তারপরে ওনার ইউএসএ এর সাথে ফলো আপ করতে হবে যে ওনার কেসের স্ট্যাটাস কি। বর্তমানে 8 সেপ্টেম্বর 2011। রাইট, কারেক্ট, এটা ডেটটা। হ্যাঁ, ওইটা ফাইনাল অ্যাকশন ডেট। এবং জুলাই 2012 যারা আবেদন করেছে তাদেরগুলো এখন ডকুমেন্ট কালেকশনের জন্য তারা চিঠি সেন্ড করেছে। তো তার মানে এখনো 3-4 বছর দেরি হতে পারে অ্যাকর্ডিং টু দিস এই ভিসা বুলেটিন। দ্যাট ইজ কারেক্ট, রাইট। তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য শাহজাদ আলী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেকেই এখানে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং অনেকেই লাইনে আছেন, সময়ের অভাবে আপনাদের প্রশ্নগুলো নিতে পারছি না। আগামীকালও অনুষ্ঠানে অ্যাটেন্ড থাকবে, ইচ্ছে করলে আপনারা আগামীকালকেও আবার আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জনাব মাহফুজুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ, যদিও 3টি সুখবরের বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, একটি আলোচনা করতে পেরেছি, বাকিগুলো করতে পারিনি সময়ের অভাবে। তবে এটুকুনো জানিয়ে দিয়েছি, বিষয়গুলো জানিয়ে দিয়েছি, এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তারা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার প্রতি বৃদ্ধ প্রাণিত। ধন্যবাদ জানাবাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা বিন্দুকে যারা কিনা এত রাতও আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে, এবং ধন্যবাদ সবাইকে। আপনাদেরও সবাইকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নিউ ইয়র্কের কোর্ট হাউস থেকে আইসার কাউকে গ্রেপ্তার করতে পারবে না এমন একটি আদেশ আমরা আলোচনা করেছি, বিস্তারিতভাবে কথা বলেছি। আশা করি এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।